প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু নতুন একটি চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব এবং এই নতুন চ্যাপ্টারটি হচ্ছে আমরা নবম শ্রেণীতে পড়েছিলাম এবং মাঝে মাঝেই কিন্তু আমরা খুব ক্লাস 8ও পড়েছিলাম, ক্লাস 7ও পড়েছিলাম। খুব পরিচিত একটি অধ্যায়, যে অধ্যায়টা জীববিজ্ঞানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই টপিকসটির নাম হচ্ছে কোষ বিভাজন। ঠিক আছে, আমরা বিগত অধ্যায় 2 এর মধ্যে কোষ নিয়ে পড়েছিলাম, কোষ অঙ্গাণু নিয়ে পড়েছিলাম। বেসিক্যালি কোষ অঙ্গাণুর মধ্যে কি ছিল, সাইটোপ্লাজম থেকে শুরু করে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি সব কিছু ছিল। এক একটি অঙ্গাণু অথবা অর্গানেলসের কাজ তোমরা খেয়াল করে দেখিও, এক একটি অর্গানেলসের কাজ কিন্তু এক এক রকম, কেউ কারোর সাথে কিনা সংযুক্ত না, আলাদা আলাদাভাবে। যেমন ধরো আমি যদি বলি রাইবোজোম, রাইবোজোম কি করে, প্রোটিন তৈরির কারখানা। যদি বলা হয় লাইসোজোম, লাইসোজোম কি করে, বাইরে থেকে যদি কোনো জীবাণু অথবা কোনো অণুজীব যদি আমাদের দেহে প্রবেশ করে, লাইসোজোম কি করে, কোষের ভেতরে নিজেরাই নিজেদের এনজাইম তৈরি করে ওই জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে। ঠিক আছে, তাহলে আজকে আমি পড়বো যে টপিক, সেটি হচ্ছে কোষ বিভাজন। এখানে কোষ বিভাজন পড়ার আগে আমি একটু বলি, এই যে আমাদের এই পৃথিবীতে সব জীব কিন্তু মূলত কোষ দিয়ে, কোটি কোটি কোষ দিয়ে গঠিত। যেমন ধরো আমরা হচ্ছে হোমো সেপিয়ান্স, আমরা কিন্তু মাল্টি সেলুলার অথবা কি বহুকোষী জীব। এই বহুকোষী জীবদেহ কিন্তু প্রায় কোটি কোটি কোষ দিয়ে গঠিত। আবার হচ্ছে ইউনিসেলুলার কোষ, ইউনিসেলুলার মানে হচ্ছে প্রোক্যারিওটিক জীব, যাদের একটি কোষ এবং একটি কোষ দিয়ে কিন্তু এরা এদের সব কিছু জৈবনিক কাজকর্ম কি করে, শুরু করে। ঠিক আছে, তাহলে এই যে বললাম কোষ বিভাজন, কোষ বিভাজন কি উদ্দেশ্যে? কোষ বিভাজন মূলত কোষের সংখ্যা বৃদ্ধি অথবা দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কিন্তু একটি কোষের বিভাজন ঘটে। এবং এই যে কোষ বিভাজন তোমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে, মাইটোসিস অথবা কি সমীকরণিক কোষ বিভাজন এবং মিওসিস অথবা হ্রাসমূলক বিভাজন। এই যে আমি বললাম মাইটোসিস, মাইটোসিস মানেটা কি? মাইটোসিস মানে হচ্ছে একটি মাতৃকোষ অথবা মাদার সেল এবং অপত্য কোষ অথবা ডটার সেল। খেয়াল করে দেখো, মাদার সেল এবং মাদার সেলের যে যে বৈশিষ্ট্য ঠিক একই রকম, দ্বিবিভাজন প্রক্রিয়ায় যে আরেকটি কোষ তৈরি হবে এদেরও একই রকম বৈশিষ্ট্য। তাহলে এদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য? মাতৃকোষে যদি ক্রোমোজোমের সংখ্যা যদি একই থাকে, ডটার সেলের মধ্যেও ক্রোমোজোমের সংখ্যা কিন্তু একই থাকবে এবং ডিএনএর পরিমাণ আর ডিএনএর পরিমাণ কি থাকে, একই রকম থাকে। তাহলে আজকে আমরা পড়ব সমীকরণিক বিভাজন অথবা মাইটোসিস। যে কোনো কোষ বিভাজনের আগে কোষ বিভাজনের একটি অন্তঃপর্যায় অথবা মধ্যবর্তী একটি পর্যায় আছে। মধ্যবর্তী পর্যায় মানেটা কি? এটাকে বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে কোষ বিভাজনের আগে প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে আমি যেহেতু আমাদের সিলেবাসে ইন্টারফেজ শুধু সংক্ষেপে দেওয়া আছে, আজকে আমরা কিন্তু পড়ব মাইটোসিসের বিভাজন পদ্ধতি। আমি দেখো তোমাদের বোর্ডে, একটু বোর্ডের দিকে দেখো, এই যে আমি বললাম কোষ বিভাজন, আজকে আমাদের সিলেবাস হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের মধ্যে আমি একটি উদ্ভিদ কোষের চিত্র এঁকে দেখাচ্ছি। এখানে উদ্ভিদ কোষ, যেহেতু উদ্ভিদ কোষের মধ্যে অবশ্যই থাকবে কোষ প্রাচীর এবং কি থাকবে দেখো প্লাজমা লেমা অথবা কি কোষ পর্দা এবং কি থাকবে দেখো নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনকে অথবা যে কোনো কোষ বিভাজনকে আমরা মূলত দুইটা অংশে বিভক্ত করব। প্রথম অংশটির নাম হচ্ছে দেখো ক্যারিওকাইনেসিস। আমি কি ক্যারিয়ন সম্পর্কে কোনো কিছু বলেছিলাম? ক্যারিয়ন মানে হচ্ছে ল্যাটিন শব্দ, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনের আরেকটি নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মূলত হচ্ছে এই যে আমি যে একটি কোষের মাঝখান বরাবর আমি যে নিউক্লিয়াসটি আঁকলাম, এই নিউক্লিয়াসটার পর্যায়ক্রমিক ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস। এরপর ক্যারিওকাইনেসিস সমাপ্ত হওয়ার পরপরই কিন্তু কি শুরু হয়ে যায়? সাইটোকাইনেসিস।
সাইটোকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াস যখন একটি থেকে আরেকটিতে বিভাজিত হয় অথবা ইকুয়েশনাল ডিভিশন হয়, তখনই কিন্তু এরা কিন্তু কি হয় না, বিভক্ত হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত না সাইটোকাইনেসিস অথবা সাইটোপ্লাজমের বিভাজন না ঘটে। যখনই সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে তখনই কি হবে, একটি থেকে কয়টিতে পরিণত হবে। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটি কোষ, একটি থেকে কয়টি কোষে পরিণত হয়, 2টি কোষে। এবং এদের যে ক্রোমোজোম দেখাচ্ছি, এদের ক্রোমোজোম কিন্তু কি থাকবে, বরাবর থাকবে, এবং এদের ডিএনএ এর বৈশিষ্ট্যগুলো বরাবর থাকে। তাহলে আমি মাইটোসিস নিয়ে বলি। মাইটোসিসের আমি প্রথম ধাপ কি নিয়ে বলবো, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে আমি মূলত ধাপ অথবা পর্যায়, কয়টি পর্যায়ে ভাগ করলাম, মূলত 5টি। প্রথমটার নাম হচ্ছে দেখো প্রোফেজ। প্রো মানে কি, আদি, ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে যে কোনো একটি কোষকে বিভাজনের আদি পর্যায়ের নামই হচ্ছে প্রোফেজ। প্রো মেটাফেজ, মেটা মানে হচ্ছে মধ্যম, ঠিক আছে। তাহলে মেটাফেজ মানে হচ্ছে মধ্যম, প্রো মানে হচ্ছে আদি। যে কোনো কোষ বিভাজন মধ্যম পর্যায়ে অথবা মাঝখান বরাবর আসার আগের ধাপ নামই হচ্ছে প্রো মেটাফেজ। এরপরের শব্দটা হচ্ছে মেটাফেজ। একটু খেয়াল করে দেখো তোমরা, এই যে আমি যে ক্রোমোজোম অথবা যে ক্রোমাটিড অংশটা আঁকলাম, এটা কিন্তু একদম মাঝখান বরাবর অথবা বিষুবীয় অঞ্চলে চলে আসছে, এবং এটা যেহেতু মধ্যম পর্যায়ে এজন্য এর নাম দিলাম মেটাফেজ। এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ শব্দটি কোথা থেকে এসেছে, আমরা অ্যানাটমি শব্দটার মানে কি জানি। অ্যানাটমি মানে হচ্ছে ব্যবচ্ছেদ অথবা যে কোনো একটি অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। যেহেতু এই পর্যায়ে এসে ক্রোমাটিডগুলো অথবা ক্রোমোজোমগুলো দুই পাশে বিভক্ত হয়ে যায়, এজন্য এটার নাম দিলাম কি, অ্যানাফেজ। এরপর সবার শেষের ধাপ দেখো, সবার শেষের অংশের নাম দিলাম টেলোফেজ। টেলোফেজ মানেটা কি, টেলোফেজ মানে হচ্ছে যে অংশটি দুই পাশে বিভক্ত হয়ে গেল, এরা আবার আগের মতো কুণ্ডলী অবস্থায় চলে আসা, এবং একটি থেকে, আমি কিন্তু শুরু করেছিলাম একটি থেকে কয়টিতে পরিণত হওয়া, 2টি কোষে পরিণত হওয়ার নাম হচ্ছে কি, টেলোফেজ। এখন আসি প্রোফেজ। প্রোফেজের মধ্যে আমি এখন দেখি, শুরুতেই কিন্তু আমি যে নিউক্লিয়াসটা আঁকবো, এই নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে আগে একটু দেখে নিই। এখানে আছে দেখো নিউক্লিয়ার মেমব্রেন, এরপর আছে নিউক্লিওলাস, এরপর হচ্ছে ক্রোমাটিন তন্তু, এবং কি থাকবে, নিউক্লিওপ্লাজম। তাহলে এখন আসি প্রোফেজের মধ্যে, শুরুতে কি হবে, এখানে যে ক্রোমাটিন তন্তুগুলি আছে এরা ধীরে ধীরে কুণ্ডলী পাকিয়ে তুলনামূলকভাবে অনেক মোটা এবং খাটো হয়। কিভাবে মোটা এবং খাটো হয়, যেহেতু এখান থেকে জল বিয়োজন অথবা কি, ক্রোমোজোম থেকে প্রতিনিয়ত জল বিয়োজন অথবা পানি যখন বের হয়েছে, তখনই এই ক্রোমোজোমগুলি কুণ্ডলী পাকিয়ে যায়, এবং এদের মাঝখান বরাবর আরেকটি অস্থায়ী উপাদান আসে। এই অস্থায়ী উপাদানটির নামই হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে আমি প্রথমে একটি দেখাচ্ছি, দেখো এই গঠনটির নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ার কোথায় এসে আবির্ভাব ঘটে, ক্রোমোজোমের মধ্যে। তাহলে আমি প্রথমে একটি ক্রোমোজোম আঁকি। এই ক্রোমোজোমের মাঝখানে যখন সেন্ট্রোমিয়ার আসে, তখন দুই দিকে 2টা বাহু এদিক থেকে এদিক দিয়ে এসে, তখন আমি এই ক্রোমোজোমের নাম দিব ক্রোমাটিড। তাহলে আমি কি পেলাম দেখো, প্রথমে প্রোফেজের মধ্যে আমি কি পেলাম, শুরুতে ছিল ক্রোমাটিন তন্তু, খুবই চিকন এবং পাতলা তন্তু, যে তন্তুগুলো জল বিয়োজনের মাধ্যমে কি তৈরি হয়ে গেল, ক্রোমাটিড। তাহলে এই ক্রোমাটিডের মধ্যে একটি ক্রোমোজোম থেকে দুই পাশে কয়টি বাহু বের হয়ে গেল, 2 পাশে, এবং এদের মাঝখান বরাবর কোন অংশটা আসলো, আবির্ভাব ঘটলো সেন্ট্রোমিয়ার। এই ক্ষেত্রে এসে ধীরে ধীরে দেখো, এই যে আমি নিউক্লিয়ার মেমব্রেন আঁকলাম,
এরা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, বিলুপ্ত হওয়ার পর্যায়ে শুরু হয়। এবং নিউক্লিওলাস, দেখো এই যে আমি এখানে নিউক্লিওলাস দেখালাম, যেটা ক্রোমাটিন তন্তুকে কি করে রাখলো, একসাথে আবদ্ধ করে রাখলো। ও নিউক্লিওলাস আস্তে আস্তে কি হয়ে যায়, বিযুক্ত হওয়া শুরু হয়। তাহলে আমার প্রথম পর্যায়ে আমি বুঝতে পারলাম এই পর্যায়টির নাম হচ্ছে প্রোফেজ। এবং এই ক্রোমোসোমগুলি কুণ্ডলী অবস্থায় থাকে বলে আমরা যৌগিক অথবা কম্পাউন্ড মাইক্রোস্কোপে কিন্তু এদের সংখ্যা কি করা যায় না, গণনা করা যায় না। তাহলে আমি প্রোফেজ মানে কি অবশ্যই মনে রাখবো, এখানে ক্রোমাটিড আসবে এবং জল বিয়োজনের মাধ্যমে ক্রোমোসোমগুলি কি হয়, মোটামুটি খাটো এবং মোটা হয়। এবং অস্থায়ী উপাদান হিসেবে কি আসে, সেন্ট্রোমিয়ার। এরপর আসি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ পর্যায়ে এসে এখন কিন্তু এক ধরনের প্রোটিন জাতীয় তন্তু, যে তন্তুর নাম হচ্ছে স্পিন্ডল ফাইবার অথবা কি স্পিন্ডল অ্যাপারেটাস নামক এক ধরনের তন্তুর আবির্ভাব ঘটে। এবং এদিকে এক মেরু, এদিকে আরেক মেরু, দুই পাশে দুই মেরুর উপাদান এসে, খেয়াল করে দেখো আমি যখন সেন্ট্রোমিয়ার বললাম, সেন্ট্রোমিয়ার কিন্তু ক্রোমোজোমের মাঝখান বরাবর এসে কি করলো, পরস্পরকে যুক্ত করলো। ঠিক একই রকম আরেকটি অস্থায়ী উপাদান আসছে, এই অস্থায়ী উপাদানের নামই হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। যেহেতু ক্রোমোজোমকে, এই যে ক্রোমাটিডগুলো প্রতিটা স্পিন্ডল অ্যাপারেটাসের মধ্যে এই ক্রোমাটিডগুলো পরস্পর যুক্ত থাকে, যার কারণে এই তন্তুর আরেকটি নাম হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি এই স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ার কিসের সাথে যুক্ত থাকে, এই যে পরস্পর দুইটা মেরুর মধ্যে আবদ্ধ এক ধরনের তন্তু অথবা কি স্পিন্ডল অ্যাপারেটাস। এই অ্যাপারেটাস বরাবর কি যুক্ত থাকবে, ক্রোমাটিড যুক্ত থাকে সেন্ট্রোমিয়ার বরাবর। ঠিক আছে, তাহলে এরপর আমি কি বললাম, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের মধ্যে আরেকটা জিনিস দেখো, এই যে আমি নিউক্লিয়ার মেমব্রেন দেখাচ্ছি না, এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিয়ার পর্দা খুব পাতলা ভাবে দেখা যাচ্ছে। তার মানে এই নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হওয়ার প্রসেসিং শুরু করছে। এবং এখানকার নিউক্লিওলাস, আরেকটা জিনিস দেখো, এই যে নিউক্লিওলাসও আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার পর্যায় শুরু করছে। ঠিক আছে, যেহেতু বিলুপ্ত হওয়ার পর্যায় শুরু হলো কোনটা, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, তাহলে এখানে মূলত আধিপত্য কে করতেছে, এখানে আধিপত্য করছে মূলত স্পিন্ডল ফাইবার অথবা কি তন্তু, ক্রোমোজোমাল তন্তু। ঠিক আছে, তাহলে আমি প্রোফেজ পড়লাম, প্রোমেটাফেজ পড়লাম। এখন আসো মেটাফেজ। এই পর্যায়ে এসে দেখো তো, আমি যে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখাচ্ছিলাম, এখানে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন নাই। তার মানেটা হচ্ছে এই পর্যায়ে এসে, মেটাফেজ পর্যায়ে এসে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন একবারে বিলুপ্ত হয়ে গেছে এবং নিউক্লিওলাসও একবারে বিলুপ্ত হয়ে গেছে। এবং এই যে স্পিন্ডল অ্যাপারেটাস অথবা কি স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তুর মধ্যে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিডগুলো বিষুবীয় অঞ্চলে, ঠিক আছে, ইকুয়েটর অথবা বিষুবীয় অঞ্চল বরাবর এসে এদের আকৃতিটা হয়ে যায় তুলনামূলকভাবে অনেকটা এই ধরনের। যেহেতু প্রতিটা ক্রোমোজোম অথবা ক্রোমাটিড গঠনগুলো যেহেতু সেন্ট্রোমিয়ার বরাবর মাঝখান বরাবর চলে আসে অথবা বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসে, এজন্য এদের আরেকটি নাম হচ্ছে মেটাফেজ। আশা করি মেটাফেজ পর্যায়ে আমরা বুঝতে পারলাম, এই মেটাফেজ পর্যায়ে এসে নিউক্লিয়ার মেমব্রেন একেবারে বিলুপ্ত হয়ে গেছে এবং নিউক্লিওলাসও কি হয়ে গেল, ধীরে ধীরে বিলুপ্তর পর্যায়ে চলে গেল। ঠিক আছে, তাহলে আমি প্রথম ধাপ করেছিলাম প্রোফেজ, এরপর ছিল প্রোমেটাফেজ, এরপর ছিল মেটাফেজ। এখন আসি চতুর্থ ধাপ, অ্যানাফেজ। অ্যানাফেজ যখন পড়লাম, অ্যানাফেজ পর্যায়ে এসে দেখো তো, আমি একটু করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ক্রোমাটিড অথবা সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার একটু ড্র করে দেখাই, এটা যদি হয় ক্রোমাটিড, এই ক্রোমাটিড কোন পর্যায় বরাবর অথবা কোন ধাপে এসে বিভক্ত হয়ে যায়,
অ্যানাফেজ পর্যায়ে এসে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এই পর্যায়ে এসে ওরা বিভিন্ন রকম গঠন তৈরি করে। কিরকম গঠন তৈরি করে দেখো, এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং ক্রোমোজোমাল বাহু অনুগামী অথবা পশ্চাৎগামী। তাহলে এই শব্দটা মানে কি, এই যে আমি এদেরকে বিভক্ত করে দেখাচ্ছি এই ক্রোমাটিডকে, প্রথমে আঁকলাম সেন্ট্রোমিয়ার, এরপরে আঁকলাম ক্রোমাটিড তন্তু অথবা ক্রোমাটিড বাহু। এরা কি বরাবর এক পর্যায়ে গিয়ে এরা মেরুর শেষ পর্যন্ত এসে যুক্ত হয়। আবার আমি যে ক্রোমাটিড, এই ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং ক্রোমোজোমাল বাহু অথবা ক্রোমাটিড গুলো হচ্ছে পশ্চাৎগামী, এবং এরা তখনও পর্যন্ত এই যে স্পিন্ডল অ্যাপারেটাস অথবা স্পিন্ডল ফাইবার দিয়ে পরস্পর কি থাকে, যুক্ত থাকে। এখন আসি সেন্ট্রোমিয়ারের গঠন ভেদে ক্রোমোজোমগুলিকে আমরা কিন্তু মূলত অ্যানাফেজ পর্যায়ে এসে কয়টা অংশে বিভক্ত করব দেখো, ভি, এল, জে, আই। তাহলে ভি, এল, জে, আই মানে কি, ক্রোমাটিড যদি দুই পাশে থাকে, আমি এভাবে দেখাচ্ছি ক্রোমাটিড দুই পাশে, এবং সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে তখন মাইক্রোস্কোপে দেখতে অনেকটা ভি এর মতো মনে হয়। এজন্য এটার আরেকটি নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। সেন্ট্রিক মানে কেন্দ্র বরাবর। এরপর আসি এল শেপ, একটি বাহু যদি এরকম এবং আরেকটি বাহু যদি এই ধরনের হয় তখন এটার আরেকটি নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এরপর হচ্ছে আরেকটি বাহু যদি এই ধরনের লম্বালম্বি, আরেকটি বাহু নিচ বরাবর, দেখতে মনে হয় কি অ্যাক্রোসেন্ট্রিক অথবা জে এর মতো, এবং দুইটা বাহু যখন পরস্পর যুক্ত হয়ে যায় দেখো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, এবং সবার শেষের গঠনটার নাম কি ট্যালোসেন্ট্রিক। আমি আবার রিপিট করছি, দেখো ভি এর মতো হলে কি হয়ে যায় মেটাসেন্ট্রিক, এল এর মতো হলে হয়ে যায় সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো হলে হয়ে যায় অ্যাক্রোসেন্ট্রিক, এবং আই এর মতো হলে কি হয়ে যায় ট্যালোসেন্ট্রিক। এবং দেখো এসে দেখো এখানে বিষুবীয় অঞ্চল থেকে ক্রোমাটিডগুলো শেষ পর্যন্ত কোথায় চলে গেল, দুই মেরু বরাবর চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি দেখালো, একটি ক্রোমাটিড দেখে দুইটি বাহু অথবা দুইটি ক্রোমাটিড সৃষ্টি হলো। ঠিক আছে, এরপর আসি সবার শেষের ধাপ টেলোফেজ। টেলোফেজ পর্যায়ে এসে দেখো আমি এখানে, তারপরও আমি এখানে দেখাচ্ছি, দেখো স্পিন্ডল ফাইবার আচ্ছা ভাবে দেখাচ্ছি। টেলোফেজ পর্যায়ে এসে এই যে এরা নিজেরাই একটি আবরণী তৈরি করে আলাদা হয়ে যায়, এবং এরাও নিজেরা আবরণী তৈরি করে আলাদা হয়ে যায়। তাহলে এই যে আমি চিত্রটা আঁকলাম, প্রধানত এই চিত্রটা হচ্ছে এখানে। তাহলে এখানে আমি টেলোসেন্ট্রিক পর্যায়ে এসে কি হবে, শুরুতে কিন্তু আমি বলেছিলাম জল বিয়োজন অথবা কি পানি সরে যাওয়া, কোত্থেকে, ক্রোমোজোম থেকে। এখন বলবো জল সংযোজন অথবা কি হওয়া, পানির আবির্ভাব ঘটা। যখনই পানির আবির্ভাব ঘটলো, এই যে মোটা মোটা ক্রোমোজোম গুলো আছে না, এরা তুলনামূলকভাবে সূক্ষ্ম তন্তুর মতো গঠন তৈরি হয় অথবা ক্রোমাটিন তন্তুর আবির্ভাব ঘটে। ঠিক আছে, এরপর যে স্পিন্ডল ফাইবার আস্তে আস্তে হালকা হয়ে একেবারে বিলুপ্ত হয়ে যায়, এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, এবং জল সংযোজনের কারণে এদের কুণ্ডলী পাকানো অবস্থা থেকে ধীরে ধীরে কি হয়ে যায়, মুক্ত অবস্থায় এবং ক্রোমাটিন ফাইবারে পরিণত হয়। এই পর্যায়ে তাহলে আমি প্রথম ধাপ কি ছিল, কেরিওকাইনেসিস। তাহলে কেরিওকাইনেসিসকে আমি কয়টা অংশে বিভক্ত করলাম, 5টি অংশে বিভক্ত করলাম। আশা করি এগুলো আমাদের বহু চর্চিত কতগুলি ধাপ, যে ধাপগুলো আমরা অনেকবার পড়েছি এবং আজকের টপিকসে আবার আলোচনা করলাম। এখন আসি সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস পড়ার আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা কি এন্ডোপ্লাজমিক এক ধরনের জেলির মতো উপাদান নিঃসরণ ঘটিয়ে এখানে একটি প্লেটের মতো গঠন সৃষ্টি করে, এবং ধীরে ধীরে কোষ পর্দা, খেয়াল করে দেখো, ধীরে ধীরে কোষ পর্দা এদিকে বিভক্ত হয়ে একটি অংশ গঠন তৈরি করে,
এবং এদিকে বিভক্ত হয়ে আরেকটি গঠন তৈরি করে। এটার আরেকটা নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। যেহেতু আমাদের বইয়ে নাই, এই জন্য আমি বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এক ধরনের উপাদান আবির্ভাব ঘটে কি হয়, এক ধরনের প্লেটের উৎপত্তি ঘটে এবং এই পর্যায়ে দেখো সবার শেষ পর্যায়ে একটি কোষ থেকে অবশেষে কয়টি কোষে পরিণত হয়, 2টি কোষে পরিণত হয়। তাহলে আমি আজকে পড়লাম কি, আজকে পড়লাম আমাদের কোষ বিভাজনের খুবই কমন একটি ধাপ মাইটোসিস। তাহলে মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা কখনো কমে না, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে যা থাকে অপত্য কোষেও একই রকম থাকে। মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তোমাদের বহুল প্রচলিত একটি উপাদান আছে, যেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি। যদি মাইটোসিস কোষ বিভাজন ঠিকভাবে বিভাজিত না হয় অথবা E6 E7 নামক এক ধরনের জিন মাইটোসিসের কোষের চারিদিকে এক ধরনের প্রোটিনের আবির্ভাব ঘটার কারণে যদি কোষ বিভাজন সঠিকভাবে না হয়ে একটি থেকে 2টি না হয়ে যদি 3টি হয়, তখনই এটাকে আমি বলবো অস্বাভাবিক কোষ বিভাজন। এই অস্বাভাবিক কোষ বিভাজন থেকে কি সৃষ্টি হয়, ক্যান্সার তৈরি হয়। তাহলে মাইটোসিসের আরেকটি কি বিশেষত্ব করলাম, মাইটোসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে বিভাজিত না হয়, মানুষের দেহ থেকে শুরু করে এই পৃথিবীর সবগুলি প্রাণীর মধ্যে অস্বাভাবিক অবস্থা দেখা যায়, যার মধ্যে মানুষের দেহে খুব কমন একটি রোগ হচ্ছে ক্যান্সার। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে এই ধাপগুলি পড়ালাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ।